1883 খ্রিস্টাব্দের 29 জুলাই ইতালির ফোরলি শহরে ডোভিয়া ডি প্রিদাপ্পিও গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নেন বেনিতো এমিলকেয়ার আন্দ্রেয়া মুসোলিনি। বাবা আলেকসান্দ্রা মুসোলিনি ছিলেন কামার, মা রোজা সংসার চালাতে শিক্ষিকার কাজ করতেন গির্জার ধর্মীয় স্কুলে। 3 সন্তানের মধ্যে বেনিতো মুসোলিনি সবার বড়। পশ্চিম ইউরোপে তখন সমাজতন্ত্রের জয় জয়কার। মুসোলিনির বাবা নিজেও ছিলেন বামপন্থী আন্দোলনের সমর্থক। ধর্ম নিয়ে মুসোলিনির ধার্মিক মায়ের সঙ্গে বাবার ঝগড়া হতো প্রায়। এ কারণে মা মুসোলিনিকে সেলাসিয়ান পাদ্রীদের দ্বারা পরিচালিত একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন শৈশবেই। 1901 সালে বেশ ভালো গ্রেড নিয়ে ওই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে মুসোলিনি। শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নেয়। সেই থেকে কি করে একজন মানুষ ফ্যাসিবাদের জনক হয়ে উঠল, এই পর্বে মুসোলিনির সেই গল্পই শুনব। ধার্মিক স্কুলে পড়াশোনা করলেও বাবার কাছ থেকে পাওয়া সমাজতন্ত্রের দীক্ষা মনের মধ্যে গেঁথেই ছিল মুসোলিনির। 1902 সালে মাত্র 19 বছর বয়সে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার জন্য সুইজারল্যান্ডে চলে যান। মাঠ পর্যায়ে তার অসাধারণ কর্মদক্ষতার জন্য সোশ্যালিস্ট পার্টির নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় এক ব্যক্তিত্বে পরিণত হন মুসোলিনি। ফলে সুইস সরকার মুসোলিনিকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেয়। দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। সোশ্যালিস্ট পার্টির মতাদর্শ তুলে ধরে নানা প্রবন্ধ লিখতে থাকেন মুসোলিনি। এই সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ইতালির সরকার মিত্রবাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে মুসোলিনি প্রথম বিশ্বযুদ্ধে ইতালির প্রবেশের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছিলেন, কিন্তু পরে তিনি অনুধাবন করেন এই যুদ্ধের মধ্য দিয়ে একটি শক্তিশালী দেশ হিসেবে ইতালির আত্মপ্রকাশের সুযোগ রয়েছে। কিন্তু এই সময় ইতালির সোশ্যালিস্ট পার্টির নেতৃস্থানীয়রা সিদ্ধান্ত নেন যে এই যুদ্ধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন। কোনো পক্ষকে তারা সমর্থন জানাবেন না এবং যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু মুসোলিনি পার্টির সিদ্ধান্ত অমান্য করে দেশকে মিত্রপক্ষের সমর্থনে যুদ্ধে যোগ দিতে আহ্বান জানালো। এর সমর্থনে পত্রিকায় প্রকাশ করতে লাগলো নানা প্রবন্ধ। পার্টির নির্দেশিত লাইন থেকে সরে গিয়ে মুসোলিনির এ ধরনের একক সিদ্ধান্তের কারণে দল অস্বস্তিতে পড়ে। মুসোলিনিকে বহিষ্কার করা হয় দল থেকে, সঙ্গে পত্রিকার চাকরিটিও হারাতে হয়। 1915 সালে মুসোলিনি ইতালীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশ নেন। তিনি অসাধারণ ভূমিকার জন্য সেনাবাহিনীতে পদোন্নতিও পান। পরবর্তীতে যুদ্ধে আহত হলে তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করে চলে আসেন। সোশ্যালিজমের প্রতি তিনি তখন বীতশ্রদ্ধ। 1918 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তিনি প্রথম একনায়কতন্ত্রের উত্থানের কথা বলেছিলেন। বোলগা শহরে আয়োজিত এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি ইঙ্গিত করেছিলেন যে তিনি নিজেকে ইতালির সেই ব্যক্তি হিসেবে প্রমাণ করতে প্রস্তুত যে কিনা ইতালির রাজনীতির আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। পরের বছরই মুসোলিনি তার উচ্চাভিলাষ সমর্থনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি আমলা, অসন্তুষ্ট সুশীল সমাজের প্রতিনিধি, অসন্তুষ্ট সোশ্যালিস্ট, অস্থির বিপ্লবীরা এবং অবসরপ্রাপ্ত সৈন্যদের নিয়ে নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে উদ্যোগী হন। 1919 সালের 6 জুন মুসোলিনি নিজের পত্রিকা প্রকাশে উদ্যোগী হন। ইল পপোলে ডি ইতালিয়া, দ্য পিপল অফ ইতালি নামে এক সংবাদপত্র প্রতিষ্ঠা করে মুসোলিনি হলেন তার সম্পাদক। 1919 সালের 23 মার্চ নিজের কয়েকজন সঙ্গী, সাথী, বিশ্বস্ত অনুগামীদের নিয়ে প্রতিষ্ঠা করলেন নতুন রাজনৈতিক দল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। ইতালির সব শহরেই ফ্যাসিস্ট পার্টির জন্য নতুন কর্মী সমর্থক নিতে শুরু করেন। বিভিন্ন শহরে ফ্যাসিস্ট দলের সংগঠন গড়ে উঠতে লাগলো। জনতার সামনে নাটকীয় ভঙ্গিতে যখন মুসোলিনি বক্তৃতা দিতে উঠতেন, প্রায় সময় দেখা যেত তাতে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল উদ্যত। বিভিন্ন সময় তার মতামতের বৈপরীত্য এবং বিভিন্ন ভুলে ভরা তথ্য দিয়ে বিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ শানাতেন। কিন্তু তার মনোমুগ্ধকর সম্মোহনী শক্তি ও প্রাঞ্জলময় বক্তৃতার কারণে তার এসব অসত্য বাক্য যেন মানুষের কাছে সত্য হিসেবে বিবেচিত হতে থাকে।
এদিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে লন্ডনে ইতালির সাথে মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে এক গোপন চুক্তি হয়, যাতে বলা হয় যে যুদ্ধে জয়লাভের পর ইতালিকে পুরস্কৃত করা হবে। কিন্তু বিশ্বযুদ্ধ জয়ের পর প্যারিস শান্তি সম্মেলনে মিত্রপক্ষীয় শক্তিরা ইতালিকে দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। যুদ্ধ শেষ হওয়ার পর ইতালি এবং পুরো ইউরোপে দেখা দেয় অর্থনৈতিক মন্দা, বেকারত্ব। তখন থেকেই ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি আরও বেশি বেগবান হয় আন্দোলনের দিকে, যার অর্থ হলো স্বৈরশাসন বা একনায়কতন্ত্র। ইতালিতে খুব দ্রুত এই আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালি ঋণের দায়ে এবং বেকারত্বের ভারে দেউলিয়া। এমন মুহূর্তে মানুষ একজন কঠিন একনায়কতন্ত্রী শাসকের প্রয়োজন বোধ করছিল। অপরদিকে মুসোলিনির ছিল মানুষকে প্রভাবিত করার দারুণ ক্ষমতা। মাত্র 3 বছরের মাথায় তিনি এমন জনমত গঠন করেন যে 1922 সালের 22 অক্টোবর ইতালির মানুষ ক্ষমতা দখলের জন্য রাজধানী রোমের দিকে মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে তার নেতৃত্বে। এই আন্দোলনকে বলা হয় ব্ল্যাক শার্ট আন্দোলন। ইতালির তখনকার সম্রাট ভিক্টর ইমানুয়েল কোনো উপায়ান্তর না দেখে 23 অক্টোবর মুসোলিনির হাতে ক্ষমতা হস্তান্তর করেন। শুরু হলো মুসোলিনির 23 বছরের স্বৈরশাসন। শাসনভার গ্রহণের পর তিনি ইতালিকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেন, কেড়ে নেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা। তার বিরুদ্ধে কোনো মন্তব্য করা রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে গণ্য করা হতো। অর্থনীতি কেন্দ্রীভূত করে ফেলেন। বৈদেশিক নীতিতে মুসোলিনি মনে করতেন আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন। অন্যদিকে সাম্রাজ্যবাদ ও যুদ্ধনীতি হলো জাতির প্রাণশক্তির প্রাচুর্যের প্রমাণ। মুসোলিনির ফ্যাসিবাদী পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ইতালিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এ সময় তিনি জার্মানির আরেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। যেহেতু রাষ্ট্রশাসনের ক্ষেত্রে হিটলার এবং মুসোলিনির নীতি ছিল প্রায় অভিন্ন, এ কারণে তাদের বন্ধুত্ব হতে দেরি হয়নি। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1940 সালে মুসোলিনি বিনা দ্বিধায় হিটলারের জার্মানিকে সমর্থন করেন। তারা উভয়ে মিলে ইউরোপ ও আফ্রিকা শাসনের স্বপ্ন দেখছিলেন, কিন্তু তাদের এ স্বপ্ন খুব জলদি দুঃস্বপ্নে পরিণত হয়। 1943 সালে মুসোলিনি একদল ইতালীয় সেনার হাতে ক্ষমতাচ্যুত হয় এবং তাকে বন্দী করা হয়। তবে ওই বছরের সেপ্টেম্বরে হিটলারের জার্মান সেনাদের কারসাজিতে মুক্তি পান মুসোলিনি। তবে তার এ মুক্তি বেশি সময় স্থায়ী হয়নি। 1945 সালের 27 এপ্রিল ইতালি থেকে সুইজারল্যান্ডে পালানোর সময় ইতালির একটি ছোট্ট গ্রামে মিত্রবাহিনীর হাতে ধরা পড়েন মুসোলিনি। এর পরদিন 15 সহযোগী সহ তাকে গুলি করে হত্যা করা হয়। এরই সঙ্গে পতন ঘটে পৃথিবীর ইতিহাসে ফ্যাসিবাদ জন্ম দেয়া এক স্বৈরশাসক, ফ্যাসিজমের জনক বেনিতো মুসোলিনির। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাব।